ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদের 407 পেজের কলকাতা ডিস্ট্রিক্টের যে ভিডিওটা ছিল, সেই ভিডিওতে এই যে প্রশ্নটা ছিল, উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে উৎপন্ন কঠিন পদার্থটির সংকেত। এখানে কঠিন পদার্থ বলেছে, সেই জন্য আমি সেখানে লিখেছিলাম সোডিয়াম প্লাস অ্যামোনিয়া সমান উৎপন্ন কঠিন পদার্থ হলো সোডিয়াম মানে সোডামাইড NaNH2 এই পর্যন্ত লিখে রেখেছিলাম। কিন্তু পুরোপুরি বিক্রিয়াটা হয়ে যাবে প্লাস হাইড্রোজেন, এছাড়া হাইড্রোজেনও উৎপন্ন হয়। যেহেতু এখানে বলেছে উৎপন্ন কঠিন পদার্থটির নামটা কি, তারা শুধুমাত্র লিখে দেবে ওই সোডামাইডটা, মানে সংকেতটা কি, তার শুধুমাত্র ওই NaNH2। ঠিক আছে, এইটুকু। আর যদি বলতো ওই বিক্রিয়াতে যে বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসীয় যৌগটির নাম কি, তখন হয়ে যাবে হাইড্রোজেন। ঠিক আছে, এইটুকু বলার ছিল। যারা ভিডিওটা দেখেছো তারা তারা এইটুকু তোমরা জেনে যাবে এই ভিডিওটা। ঠিক আছে, তাহলে ওখানে শুধু ওইটুকুটা বলিনি, আর বলা হয়নি, মানে যেহেতু শুধুমাত্র চেয়েছিল কঠিন পদার্থ, শুধুমাত্র সেই জন্য ওকে লিখে দিয়েছি। কিন্তু যদি বিক্রিয়াটার সমীকরণ চায় তাহলে কিন্তু এইভাবে লিখে দিতে হবে সোডিয়াম প্লাস অ্যামোনিয়া সমান NaNH2 প্লাস হাইড্রোজেন। এবারে সমতা বিধানে যা যা করার সেগুলো করতে হবে। ঠিক আছে, কোথায় কতগুলো 2/1 যোগ করতে হবে সেটা লিখে দিতে হবে। বোঝা গেল? এটাই ব্যাপার। এবার আজকের যেটা আলোচনা করব, বুঝতেই পারছো, আজকের হচ্ছে পেজ নাম্বার তোমাদের 430 পেজ। 430 পেজ, এটা হলো নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টের প্রশ্ন। ঠিক আছে, এইটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা আলোচনায় যাই। দেখো, বলে যে সৌরকোষে ব্যবহৃত অর্ধ পরিবাহীটির নাম কি? প্রথম যে প্রশ্নটা আছে উত্তরটা হবে সিলিকন। ঠিক আছে, তারপরে দেখো 303 উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত হবে? দেখো এটা একটু করে দেখা যাক। দেখো কেলভিন থেকে সেলসিয়াস বা সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে যে সূত্রটা আছে টি সমান স্মল টি প্লাস 273। স্মল টিটা হলো সেলসিয়াসের জন্য, ক্যাপিটাল টি পরম স্কেলের জন্য। ঠিক আছে, এবারে দেখো, তাহলে এবার তোমাকে সেলসিয়াসকে এবার কেলভিন স্কেলের মান দেওয়া আছে, মানে এখানে টির জায়গায় এটা বসবে, তাহলে স্মল সেলসিয়াস স্কেলে পেয়ে যাবে। তাহলে 303 সমান সমান 273। তাহলে এখানে টি সমান আসবে 303 থেকে 273 বিয়োগ, তাহলে কত হবে 30। তাহলে তাহলে সেলসিয়াস স্কেলের মানটা কত হবে? 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই সূত্র জানলে যে কোনো কেলভিন থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে কেলভিনে আমরা যেতে পারবো। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, পরবর্তী প্রশ্ন 1.3, 1.2 গ্রাম কার্বনকে পোড়ালে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের এসটিপিতে আয়তন কত হবে? চারটে অপশান। তাহলে আমাদের সমীকরণটা তাহলে কী হবে? কার্বনকে পোড়াচ্ছি, পোড়ানোর মানে অক্সিজেন দরকার, তাহলে কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। তাহলে এই সমীকরণ থেকে আমরা কী পাচ্ছি? সমীকরণ থেকে কোথাও কোনো কিছু যোগ করতে হচ্ছে না, মানে এখানে কার্বন ঠিক আছে, এখানে কার্বন ঠিক আছে, ডান দিকে পা দিয়ে কার্বন ঠিক, অক্সিজেনও পরিমাণ ঠিক আছে, অক্সিজেনের সংখ্যা, তাহলে আমাদের কিছু যোগ করতে হচ্ছে না। তাহলে এবার এখান থেকে বুঝতে পারছি এই কার্বনের ওজন ভরটা কত বা ওজনটা কত, ওজনটা হচ্ছে 12 গ্রাম, তাই তো? অক্সিজেন, তাহলে 12 গ্রাম কার্বন যদি আমরা পোড়াই তাহলে অক্সিজেন কত, ওই কার্বন ডাইঅক্সাইড কত আমাদের উৎপন্ন হচ্ছে, মানে কার্বন ডাইঅক্সাইডের ভরটা কত, মানে আণবিক ভর আর কি, গ্রাম আণবিক ভর 12 প্লাস অক্সিজেনের 16, 16 ইন্টু 2 তার মানে 32, মানে 44 গ্রাম। ঠিক আছে, এটা হলো 44 গ্রাম। তাহলে 12 গ্রাম অক্সিজেন কার্বন পোড়ালে আমরা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। তাহলে আমাদের বলেছে 1.2 গ্রাম কার্বন পোড়াতে, 1.2 গ্রাম কার্বন পোড়ালে তাহলে কত পাবো? তাহলে এটাই আসবে 44/12 ইন্টু 1.2, তার মানে এটা 4.4 আসবে। ঠিক আছে, এত গ্রাম পেলাম, এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেলাম। এবার এত গ্রাম কার্বন ডাইঅক্সাইডের এসটিপিতে আয়তনটা কত সেটা আমাদের বার করতে হবে। আয়তন বলেছে, মানে ওজন যদি চাইতাম তাহলে এটা হয়ে যেত, আয়তন বলেছে। তাহলে দেখো আয়তন কী করে বার করতে হয়। আমরা কি জানি, যে কোনো গ্যাসের যে কোনো 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তাহলে 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইডের 1 গ্রাম অণুর ওজন কত? ওজন হচ্ছে তার যে গ্রাম আণবিক ভরটা, গ্রাম ভর পেলাম তো। তাহলে 44 গ্রামের
44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হচ্ছে 22.4 লিটার। 44 কার্বন ডাইঅক্সাইডের আয়তন, তাহলে এখানে পেয়েছি কত 4.4 গ্রাম, এখান থেকে পেয়েছি 4.4 গ্রাম, তাহলে কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে, তাহলে 22.4 বাই 44 ইন্টু 4.4 কেটে গেলে তার নিচে এটা 0.1, তাই এটা গুণ করলে কত হয়ে যাবে 2.24, এটা চলে আসবে 2.24 লিটার। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের উত্তর। আমাদের উত্তর হচ্ছে 2.24 লিটার, মানে ডি দাগেরটা হবে উত্তর। এবার 1.4-এ কী বলেছে, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ যে বিষয়ের উপর নির্ভর করে, প্রাথমিক দৈর্ঘ্য, উষ্ণতা বৃদ্ধি, উপাদান, সবকটি, হ্যাঁ সবকটির উপরে নির্ভর করে কঠিনের দৈর্ঘ্য প্রসারণটা। ঠিক আছে, সবগুলোর উপর নির্ভর করবে। তারপরে 1.5, অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব কী হবে, সৎ বিবর্ধিত, অসৎ খর্বকায়, সৎ খর্বকায়, অসৎ বিবর্ধিত। ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে রাখলে তোমার সৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে, সৎ ও বিবর্ধিত। তারপর হচ্ছে 1.6, মানুষের চোখের যে অংশে বস্তু প্রতিবিম্ব গঠিত হয়, বস্তুর প্রতিবিম্ব, সেটা কী হবে, চোখের মণি, না কর্নিয়া, না অকিগোলক, না রেটিনা, রেটিনাতে তৈরি হবে। ফিউজ তারের উপাদানগুলো কি, কপার, টিন, জিঙ্ক টিন, না লেড টিন, এটা হবে লেড টিন। ঠিক আছে, মানে সীসা ও টিনের উপাদান। ঠিক আছে, লেড আর টিন। তারপরে প্রশ্ন, তড়িৎ ক্ষমতার রাশিটির জন্য কোন সম্পর্কটি সঠিক নয়, কোন সম্পর্কটি সঠিক নয়, দেখুন পি সমান ভি আই, এটা হলো সঠিক, তড়িৎ ক্ষমতা সমান এটা। আর পি তড়িৎ ক্ষমতা ভি স্কোয়ার বাই আর, এটাও ঠিক, ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, তারপরে যেটা আছে সি সমান আই স্কোয়ার আর, হ্যাঁ এটাও ঠিক, তাহলে ঠিক নয় হলো এটা, পি সমান আই স্কোয়ার বাই আর, আই স্কোয়ার বাই আর, যেটা এটাই হচ্ছে সঠিক নয়। পরমাণু, তারপর পরমাণু চুল্লিতে ভারী জল মানে D2O ব্যবহার করা হয় কী হিসাবে, জ্বালানি হিসাবে, না মডারেটর হিসাবে ব্যবহার করা হয়। তারপরে প্রদত্ত কোন মৌল জোড় নিক্টোজেন গ্রুপের কোন মৌল, 1.10-এ দেখো নিক্টোজেন গ্রুপের মৌলটা কোনটা, কী আছে এখানে, এতে নাইট্রোজেন ফসফরাস, হ্যাঁ নাইট্রোজেন ফসফরাসটা হলো নিক্টোজেন গ্রুপের, মানে নাইট্রোজেনের পরিবার যে গ্রুপটায় আছে, মানে 15 নম্বর শ্রেণীতে, তারাই হলো নিক্টোজেন মৌল। নিক্টোজেন মৌল কারা, 15 নম্বর শ্রেণীতে যে গ্রুপটা আছে সেটাই হলো নিক্টোজেন বা নাইট্রোজেনের পরিবার। তাহলে নাইট্রোজেন ফসফরাস এখানে আছে, তাহলে এইটাই হবে নিক্টোজেনের গ্রুপ। ঠিক আছে, বাদবাকি এগুলো নয়। সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগ কোনটি, সমযোজী দ্বিবন্ধন আছে কোনটার মধ্যে, সমযোজী দ্বিবন্ধন, দেখো এখানে OF2-র মধ্যে নেই দ্বিবন্ধন, OF2। তারপরে যেটা আছে যে C2H2-র মধ্যে দ্বিবন্ধন আছে কি না বুঝবে কি, হাইড্রোজেন দুটো আছে, তাই তো হাইড্রোজেন দুটো, একটু দেখে নাও। এই ধরনের যখন জৈব যৌগগুলোকে বুঝবে, নাইট্রোজেন তো ত্রিবন্ধন আমরা জানি, নাইট্রোজেন ত্রিবন্ধন নেই, ত্রিবন্ধন হবে না। আর এই দুটোর মধ্যে এটাও হবে না, OF2 এটাও ত্রিবন্ধন এর মধ্যে নেই। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে এই দুটো জৈব যৌগ, এই জৈব যৌগগুলোর মধ্যে দ্বিবন্ধন আছে কি না কী করে বুঝবে একটু দেখে নাও। দেখো এখানে দুটো যৌগ আছে, C2H2 আর একটা আছে C2H4, এর মধ্যে কোনটাতে দ্বিবন্ধন আছে আমরা বুঝবো কী করে, ভালো করে লক্ষ্য, দুটো কার্বন, তাহলে দুটো কার্বন লিখেই দিলাম, এটার ক্ষেত্রেও দুটো কার্বন লিখেই দিলাম, আমি ধরে নিচ্ছি এটাতে দ্বিবন্ধন আছে, তাই তো, তাহলে আমি দ্বিবন্ধন এখানে বসিয়ে দিলাম। কার্বনের তো চারটে ঠিক আছে, চারটে তোমার জোড়, চারটে শাখা, তাই তো, মানে যেহেতু যোজ্যতা 4, তাহলে দুটো হয়ে গেল, আর দুটো দিতে হবে, তাহলে এদিকে একটা দিই, এদিকে একটা, তাহলে এটাও এইদিকে একটা, এদিকে একটা দিলাম, বা উপরের দিকে যে কোনো দিকে। তাহলে কী হচ্ছে, তাহলে এদিকে একটা দিলে তাহলে এটা হাইড্রোজেন দিয়ে যুক্ত করতে হয়, হাইড্রোজেন অন্য কিছু, আর এখানে হাইড্রোজেন দিয়ে যুক্ত করছি, যুক্ত করলে দুবন্ধন হলে তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এখানে চারটে হাইড্রোজেন হয়ে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে না, এখানে দুটো হাইড্রোজেন আছে তো, তাহলে হচ্ছে না। ঠিক আছে, তাহলে এবার এইটার ক্ষেত্রে দেখো, এই দুটো কার্বন, চারটে হাইড্রোজেন, তাহলে এইটাই হবে, তাহলে বোঝা গেল। তাহলে এইভাবে কিন্তু বুঝতে হয়, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বুঝতে গেলে আমাকে তুমি প্রথমে এটা করতে পারো, দুটো কার্বন লিখে নে, এখানে একটা বন্ধন প্রথমে দিয়ে দিলে,
এবার এদিকে যেহেতু হাইড্রোজেন দুটো বলেছে, হাইড্রোজেন দুটো, তাহলে তুমি যদি এদিকে একটা দিয়ে দাও, তাহলে এই এদিকে তাহলে তো শূন্য হয়ে থাকবে, ঠিক আছে? তাহলে এর একটা দিতে হবে। তাহলে আমি কি এখানে দ্বিবন্ধন দিলে আমার 4টে এর কার্বন পূরণ হবে? পূরণ হবে না, ঠিক আছে? তাহলে এইটা দ্বিবন্ধন দিতে হবে। তাহলে এইটা হবে না, তাহলে হবে তাহলে এটার মধ্যে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন দিলে এই সম্পর্কটা তৈরি, এই গঠন সংকেতটা তৈরি হবে। বোঝাতে পারলাম? ঠিক আছে? এইভাবে কিন্তু সহজে বুঝে যাবে কোনটাতে দ্বিবন্ধন আছে, কোনটাতে ত্রিবন্ধন আছে। কমেন্ট করে জানাও তোমরা এটা বুঝতে পারলে কি না, নাকি জটিল বলে মনে হলো, ঠিক আছে? তাহলে অপশান কোনটা উত্তর হবে ডি, ঠিক আছে? মানে বন্ধন যত, এটা মাথায় রাখবে, বন্ধন যত কম হবে তত, বন্ধন কম হলে হাইড্রোজেন সংখ্যা বাড়বে, আর বন্ধন বেশি হলে হাইড্রোজেন সংখ্যা কমে যাবে। এখানে দেখো বন্ধন সংখ্যা কম আছে, হাইড্রোজেন সংখ্যা কম আছে মানে বন্ধনটা বেশি আছে, এখানে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে মানে বন্ধন এখানে কম আছে, ঠিক আছে? একটা বন্ধন মানে তো তোমার একটা ইলেকট্রন জোর, ঠিক আছে? আচ্ছা, এবারে পরবর্তী যেটা আছে, পরবর্তী প্রশ্নটা, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় কোন শক্তিতে? এটা হলো রাসায়নিক শক্তি, যেহেতু রাসায়নিক পদার্থ উৎপন্ন হয়, রাসায়নিক শক্তিতে হবে, ঠিক আছে? তারপরে লা-ব্লাঙ্ক পদ্ধতিতে HCl প্রস্তুতির কাঁচামাল কোনটা হবে? ক্যালসিয়াম ক্লোরাইড হবে, নাকি ক্যালসিয়াম ক্লোরাইড হবে, নাকি অ্যামোনিয়াম ক্লোরাইড, না সোডিয়াম ক্লোরাইড, না ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কোনটা হবে? এটা কাঁচা মানটা হবে, দেখো সোডিয়াম ক্লোরাইড, সির দাগেরটা। লা-ব্লাঙ্ক পদ্ধতিতে HCl প্রস্তুতির কাঁচা মান হলো সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? তারপরে জার্মান সিলভারে থাকে না কোনটা? দেখো জার্মান সিলভারে সিলভারটাই থাকে না, তাহলে উত্তরটা হবে কোনটা? সিলভার, এজি যেটা প্রথমটা, ঠিক আছে? তারপর 1.15 প্রোপাইন যৌগে হাইড্রোজেন পরমাণু করা থাকে। হ্যাঁ, এটাও দেখো বুঝে নাও ভালো করে, হাইড্রোজেন পরমাণু কী করে বুঝবে কটা থাকবে? প্রোপাইন যৌগ, দেখো প্রোপাইন যৌগটা বুঝে নাও। প্রোপাইন বলেছে, প্রোপ মানে কটা কার্বন থাকবে? 3টে কার্বন, প্রোপ মানে 3টে কার্বন থাকে, এখানে হাইড্রোজেন কটা থাকবে সেটা জানতে চেয়েছে। প্রোপ মানে 3টে, তাহলে 3টে কার্বন বসিয়ে নাও। এবার আয়ন বলেছে তার মানে দুটো কার্বনের মধ্যে বন্ধনটা ত্রিবন্ধন থাকবে। আয়ন কটা, এবারে প্রশ্ন আসবে এই দুটোর মধ্যে ত্রিবন্ধন, এইদের মধ্যে দুটোতে কি ত্রিবন্ধন থাকবে? না, এখানে আয়ন, একটা আয়ন। এখানে যদি বলতো 1, 2 আয়ন, তার মানে একটাতে 1 নম্বরেও 2 নম্বরে দুটোতে আয়ন আছে, এখানে কিছু বলেন শুধু প্রোপাইন মানে তখন বুঝবো একটা আয়ন মানে দুটো কার্বনের মধ্যে আছে, তাহলে 3টে বসিয়ে দাও, ব্যাস এটা হয়ে গেল, একটা আয়ন হয়ে গেল। এবার বাদবাকিটা, এটা হচ্ছে এক বন্ধন, এটা দ্বিবন্ধন হবে না তখন কিন্তু। কেন দ্বিবন্ধন হবে না? দেখো এখানে তো 3টে কার্বন হয়ে গেছে, মানে 3টে বন্ধন হয়ে গেছে, আর এখানে একটা, তাহলে কার্বনের 4টে যোজ্যতা তো পূরণ হয়ে গেল, তাহলে এইদিকে আর দ্বিবন্ধন হবে না, ব্যাস এই হয়ে গেল। এবারে ফাঁকা আছে কি দেখো, এই কার্বনটা হয়ে গেছে, এই কার্বন দুটো ফাঁকা আছে, তাহলে এই কার্বনে আর কটা দিক ফাঁকা আছে? 3টে দিক, আর এই কার্বনে দেখো একটা দিক ফাঁকা আছে, আর 3টে দিকের জন্য 3টে হাইড্রোজেন, আর এই একটা দিকের জন্য একটা হাইড্রোজেন, তাহলে এই প্রোপাইন যৌগ হাইড্রোজেন সংখ্যা কটা হলো? 4টে। বোঝাতে পারলাম? আশা করি বুঝেছো, ঠিক আছে? প্রোপাইনে তো আর কিছু হবে না, অন্য কোনো কিছু যোগ হবে না, প্রোপাইন, ঠিক আছে? প্রোপাইন বলতে তোমার যেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেটা, ঠিক আছে? ত্রিবন্ধনযুক্ত যে হাইড্রোকার্বনগুলো, সেইগুলো হচ্ছে হাইড্রোকার্বন, মানে হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে গঠিত যৌগ। আর কোনো কিছু থাকবে না সেই যৌগে, তাহলে এটাই শুধু, তাই এটাই হচ্ছে তার সংকেত। আর সেক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু কটা আছে? 4টে হবে, হয়ে গেল। তোমরা এটা নিশ্চয়ই জানো, প্রোপ মানে কটা, ইথ মানে কটা, মিথ মানে কটা কার্বন, তাই তো? যৌগতে তোমরা শিখেছো, ঠিক আছে? তো সেই হিসাবে ওগুলো কাজে লাগাতে হবে। এবার পরবর্তী যে প্রশ্নটা দেখো 2.1-এ, তাহলে এখানে উত্তরটা হলো 4। হ্যাঁ, তাহলে কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? কোলবেট মিথেন জ্বালানি গ্যাস আহরণ করা হয়। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজয়ী দেখা যায়? থার্মোস্ফিয়ার স্তরে, ঠিক আছে, বা আয়নোস্ফিয়ার বলা হয়। প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় কোন স্তরকে? ওজোন স্তর, লিখবে ওজোন স্তর বা স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। এবারে হচ্ছে পিভি সমান আরটি সমীকরণে পিভি এর এসআই একক লেখো। দেখো পিভি সমান আরটি সমীকরণে পিভি এর এসআই একক, পিভি এর এসআই এককটা হবে কি? জুল, ঠিক আছে, জুল। মানে পিভি সমান আরটিতে দেখো এখানে কিন্তু এন নেই, এনআরটি হলে জুল মোল/মিটার মাইনাস 1 হতো পিভি সমান, যেহেতু এখানে এন নেই তাহলে শুধুমাত্র পিভিটা হচ্ছে কার্যের একক হয়ে যায়,
আয়তন আর চাপের এককটা মিলে কার্যের একক তৈরি হয়, তাই জন্য এখানে এসআই এককটা হবে পিভির, সেটা হচ্ছে জুল, শুধু জুল। ঠিক আছে, তারপরে গ্যাসীয় অণুর বেগের উপর উষ্ণতার প্রভাবটা কীরকম? গ্যাসীয় অণুর বেগের উপর উষ্ণতার প্রভাব, উষ্ণতার প্রভাবটা কি, যে তোমার যদি বৃদ্ধি পায়, উষ্ণতা বৃদ্ধি পেলে তাদের গ্যাস অণুর বেগটা বৃদ্ধি পায়, উষ্ণতা বৃদ্ধি পেলে গ্যাস অণুর বেগটা বৃদ্ধি পায়, মানে আবদ্ধ স্থলে কিন্তু, যেখানে তোমার গ্যাস যদি আবদ্ধ অবস্থায় থাকে তাহলে উষ্ণতা যদি বাড়াও তাহলে সেখানে কী হবে, গ্যাসের অণুগুলোর বেগটা বৃদ্ধি পাবে। তারপর আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত? আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মানটা হচ্ছে তোমার অসীম, এটা অসীম হবে। এবারে এখানে যদি বলতো আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতাঙ্কের মান কত, তখন সেটা 0 হতো। অথবা প্রশ্ন বলছে কোন ক্ষেত্রে তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান সমান হবে? যে ক্ষেত্রে পাত্রের প্রসারণ থাকবে না, ঠিক আছে, পাত্রের প্রসারণ হবে না সেক্ষেত্রে, কারণ আমরা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানে পাত্রের প্রসারণ গুণাঙ্ক আর সমান, মানে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান পাত্রের প্রসারণ গুণাঙ্ক প্লাস আপাত প্রসারণ গুণাঙ্ক, তাহলে পাত্র প্রসারণ গুণাঙ্ক না থাকলে ওই দুটো সমান হবে, কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয়। ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে প্রশ্ন বলেছে কী হবে, তাহলে এটাই বলবো যে পাত্রের প্রসারণ যদি না হয় তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর আপাত প্রসারণ গুণাঙ্ক সমান হবে। তারপরে 2.6-এ সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? সমতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্যটা অসীমে হবে, ঠিক আছে, অসীম। এবারে সুস্থ স্বাভাবিক চোখে দূরবিন্দু দূরত্ব কত? স্বাভাবিক চোখের দূরবিন্দু দূরত্ব অসীম, ঠিক আছে, দূরত্ব অসীম। ঠিক, তারপরে প্রশ্ন ঠিক ভুল নির্বাচন করতে বলেছে। দৃশ্যমান আলোর তুলনায় এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, না এটা ভুল হবে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম কোন বৈদ্যুতিক যন্ত্রে ব্যবহৃত হয়? এটা হবে বার্লোর চক্র। তারপরে তোমাদের যেটা আছে 2.9 আছে রোদের সমান্তরাল সমবায়ে কোনটি অপরিবর্তিত থাকে? অপরিবর্তিত থাকে হলো বিভব পার্থক্য বা বিভব প্রভেদ। পরমাণুর কোন অংশ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়? পরবর্তী প্রশ্ন যেটা নিউক্লিয়াস বা কেন্দ্রক। এবার দেখো XAZ এই নিউক্লিয়াইড থেকে একটি বিটা কণা নিঃসরণ হলে নতুন নিউক্লিয়াইডটি লেখো, কী হবে? দেখো এখান থেকে একটা বিটা কণা নিঃসৃত হলে এটা অপরিবর্তিত থাকবে, ভর সংখ্যা উপরে ওটা অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র একটা পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে, তাহলে এটা হয়ে যাবে নিচে Z+1, এটা জেটের জায়গায় হয়ে যাবে Z+1, তাহলে এটাই তৈরি হবে, নতুন নিউক্লিয়াইডটা হবে এটাই, ঠিক আছে, এটাই লিখবে। আমি দেখানোর জন্য এগুলো পুরোটাই লিখে দিলাম, পুরো জন্য লিখতে পারো, যেহেতু নতুন নিউক্লিয়াইড লিখতে বলেছে শুধু এটাই লিখে দেবে, নতুন নিউক্লিয়াইড হবে বলবে এটাই, ঠিক আছে, এইটা। তারপরে এবারে স্তম্ভ মেলার প্রশ্ন দেখো, বলেছে একটা বিরল মৃত্তিকা মৌল কোনটা হবে? 3 নম্বরটা মৌল বলেছে। দেখো এটা বোঝার উপায় হচ্ছে এই দুটো তো যৌগ, মৌল মধ্যে এই দুটোর মধ্যে হবে। হিলিয়াম জারি বিরল মৃত্তিকা মৌল নয়, তাহলে বিরল মৃত্তিকা মৌল হচ্ছে ল্যান্থানাইড, La, ঠিক আছে। তাহলে সর্বাধিক আয়নন বিভব কার আছে? আয়নন বিভব আছে এই হিলিয়ামের, হিলিয়াম হবে এখানে সর্বাধিক আয়নন বিভব, ঠিক আছে। তারপরটা হচ্ছে ক্ষারীয় সমযোজী যৌগ, যেটা ক্ষারীয় যৌগ হচ্ছে অ্যামোনিয়া ক্ষারীয়, আর ফ্লুওস্পার হলো এটাই, ঠিক আছে, 2 নম্বরটা CaF2। এবার দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে যে 2.12-এর শূন্যস্থান পূরণ করো। অ্যালুমিনিয়াম নিষ্কাশনে গ্রাফাইট দণ্ড ড্যাশ হিসাবে ব্যবহৃত হয়, এটা হলো অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়, ঠিক আছে। তারপরে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ, মৃদু তড়িৎ বিশ্লেষ্য অনেকগুলো আছে, আমি বলছি বোরিক অ্যাসিড এর উদাহরণ নেবে, বোরিক অ্যাসিড। তারপর স্মেলিং সল্ট কি দেখে নাও, এটা স্মেলিং সল্টটা কি দেখে নাও, এটা দেখে নাও, এটা হলো অ্যামোনিয়ার হবে, এটা অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ও অ্যামোনিয়াম কার্বনেটের ঝাঁঝালো মিশ্রণ, ঠিক আছে। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে অ্যামোনিয়াম কার্বনেটের যে মিশ্রণ, সেই মিশ্রণটাই হচ্ছে তোমার স্মেলিং সল্ট। এটা যেটা ব্যবহৃত হয় সাধারণত অজ্ঞান হয়ে গেলে এইটা দিলে দ্রুত সচেতন অবস্থায় নিয়ে আসা যায়, অজ্ঞান হয়ে গেলে মানে অচেতন অবস্থায় পড়ে গেলে এটা দ্রুত সেখানে সচেতন করা হয়, ঠিক আছে। তবে এটা ব্যবহার করার আগে সাবধানতা অবলম্বন করা উচিত, এর একটা তোমার উল্টো প্রতিক্রিয়াও হতে পারে, ঠিক আছে। ঠিকঠাকভাবে যাদের ব্যবহার না হয় তাহলে কিন্তু মানে এর কী অসাবধানতা অবলম্বন মানে কী সাবধানতা অবলম্বন করা উচিত ব্যবহার করার সময়, সেগুলো জানা উচিত, তারপরে ব্যবহার করা উচিত, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। জিনিসটা হলো এটাই, ঠিক আছে।
তোমরা তো লিখবে পরীক্ষা হলে এটাই লিখবে, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ও অ্যামোনিয়াম কার্বনেটের ঝাঁঝালো মিশ্রণটা হলো স্মেলিং সল্ট। তাহলে লিখতে পারো যা অজ্ঞান রোগীকে দ্রুত সচেতন করতে ব্যবহৃত হয়। এইটুকু। পরবর্তী প্রশ্নটা কী আছে, যে নেসলার বিকারকে অ্যামোনিয়া পাঠালে দৃশ্যমান কী পরিবর্তন করবে? তার মানে রঙের কি পরিবর্তন করবে? নেসলার বিকারকের বর্ণ তামাটে বাদামি হয়ে যাবে। ঠিক আছে, তার বলতে হবে নেসলার বিকারকের বর্ণ তামাটে বাদামি হয়ে যাবে, এটাই দৃশ্যমান পরিবর্তন করবে। তারপরে কলঙ্কহীন ইস্পাতের উপাদান কি কি? কলঙ্কহীন ইস্পাত দেখে নাও, উপাদানটা হলো এইভাবে লিখবে, কলঙ্কহীন ইস্পাত আয়রন 73%, ক্রোমিয়াম 18%, নিকেল 8% আর কার্বন হচ্ছে 1%। ঠিক আছে, এইভাবে লিখে দেবে, পার্সেন্টেজটাও লিখে দেবে, তাহলে ভালো হবে, বোঝা যাবে কোনটা বেশি কোনটা কম প্রয়োজন হচ্ছে। তারপরে প্রশ্ন কি বলেছে 2.16-তে, লেড অ্যাসিডেট সিক্ত কাগজে H2S যোগ করলে কি পরিবর্তন হবে? কাগজটা কি হয়ে যাবে? কালো হয়ে যাবে, কাগজটা কালো হয়ে যাবে, সিক্ত কাগজটা। তারপরে প্রশ্ন 17 দেখে ঠিক ভুল নির্বাচন করো। মিথানলের সাধারণ নাম ফর্মালডিহাইড। মিথানলের সাধারণ নাম বলেছে ফর্মালডিহাইড, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা সত্য, এটা হবে সত্য। মিথানলের সাধারণ নাম হলো ফর্মালডিহাইড। তারপরে এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থটির নাম লেখো। যেইটা আগের ভিডিওতে বলেছিলাম, এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থ ওই যেটা ইথাইল মারক্যাপটান, তার সংকেত চেয়েছিল, এখানে নামটা চেয়েছে, তার নামটা হবে ইথাইল মারক্যাপটান। ইথাইল মারক্যাপটান, এটাই। ঠিক আছে, সংকেতটা তো আগের ভিডিওতে বলে দিয়েছি, তাও C2H5SH, এটাই হলো তার সংকেত, C2H5SH। ঠিক আছে, ইথাইল মারক্যাপটান এইটা। তাহলে এই ছিল তোমাদের পুরোপুরি যে প্রশ্নগুলো 1 নম্বরের, তার উত্তরগুলো আমরা সলভ করলাম। তোমরা অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটু লাইক দিও, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইবটা করে নিও। তাহলে আজকে এই পর্যন্ত, ভালোভাবে পড়াশোনা করো, প্রিপারেশান নাও, ভালো থেকো।